সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে। আমেরিকা থেকে দুটো দেশের উপরে নিষেধাজ্ঞা আসছে। ডোনাল্ড ট্রাম্প 43টা দেশের উপরে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছেন। বার্তা সংস্থা রয়টার্স এবং নিউ ইয়র্ক টাইমস, আমেরিকার গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস, এই দুটো গণমাধ্যম এই খবর দিচ্ছে। এই নিউ ইয়র্ক টাইমস এবং বার্তা সংস্থা রয়টার্স তারা দুই রকম তথ্য দিচ্ছে। নিউ ইয়র্ক টাইমস বলছে 43টি দেশের উপরে নিষেধাজ্ঞা আসছে, শুধুমাত্র ঘোষণা বাকি, সমস্ত কিছু তৈরি হয়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে 43 না 41টা দেশের উপরে নিষেধাজ্ঞা আসছে। 41 হোক কিংবা 43 হোক, সংখ্যাটা খুব কাছাকাছি এবং দুইটি গণমাধ্যমের রিপোর্টের সিমিলারিটিও রয়েছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প যে একটা বড় খেলা খেলতে যাচ্ছেন এটা স্পষ্ট। সেই খেলার মধ্যে কি বাংলাদেশ আছে? বাংলাদেশের নাম থাকছে? এর আগেই শোনা গিয়েছিল পাকিস্তান এবং আফগানিস্তানের নাম রয়েছে। পাকিস্তান এবং আফগানিস্তানের জনগণের জন্য আমেরিকা সফর নিষিদ্ধ করা হচ্ছে, তাদেরকে আমেরিকার ভিসা দেয়া হবে না। এখন তাতে যদি যুক্ত হয় আরো 41 কিংবা 39টি দেশ, সেই দীর্ঘ তালিকায় বাংলাদেশের নাম থাকবে কিনা সেটা একটা বড় বিষয়। বলা হচ্ছে 10টি দেশের উপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হবে। এছাড়া 5 থেকে 8টি দেশের উপরে আংশিক নিষেধাজ্ঞা জারি করা হবে এবং বাকি 22 থেকে 26টি দেশের ওপরে নিষেধাজ্ঞা জারির আগে তাদেরকে 50 কিংবা 60 দিনের সময় দেয়া হবে। সেই সময়ের মধ্যে তারা যদি তাদের শর্ত পূরণ করতে পারে তাহলে তাদেরকে আংশিক নিষেধাজ্ঞা দিয়েই ক্ষান্ত হবে আমেরিকা। এরকম খবরই দিচ্ছে নিউ ইয়র্ক টাইমস এবং রয়টার্স, এবং তাদের খবরের আভাসের মধ্যে পাকিস্তান আফগানিস্তানের ব্যাপারটাও বেশ স্পষ্টভাবেই উঠে এসেছে। কিন্তু দেশগুলোর পরিপূর্ণ তালিকা দেয়া হয়নি। সেখানেই ধোঁয়াশা এবং সেখানেই শঙ্কা বাংলাদেশের নাম থাকছে কিনা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের বর্তমান যে উপদেষ্টা সরকার, সেই সরকারের সম্পর্ক যে ভালো না সেটা আমরা আগে থেকেই জানি। বাইডেন প্রশাসনের সঙ্গে দহরম মহরম সম্পর্ক ছিল এই সরকারের, কিন্তু আমেরিকার নতুন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে সম্পর্কের নতুন মাত্রা যোগ হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনূসের ঐতিহাসিক বিরোধও রয়েছে। সেই বিরোধটাও আপনারা জানেন। হিলারি ক্লিন্টনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার নির্বাচন করেন, সেই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে হিলারি ক্লিন্টনের নির্বাচনের ব্যয় বাবদ ডক্টর ইউনূস $500 মিলিয়ন দিয়েছিলেন বলেও খবর রয়েছে এবং সেই সময় থেকেই ডক্টর ইউনূসকে ডোনাল্ড ট্রাম্প টার্গেট করে রেখেছেন। সেই সূত্র ধরেই অনেকে বলার চেষ্টা করেন এই সরকার কখনোই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে পারবে না। ডোনাল্ড ট্রাম্পের নানা বিষয়ে সাম্প্রতিক সময়ে নরেন্দ্র মোদীর যে আমেরিকা সফর, সেখানেও বাংলাদেশ প্রসঙ্গে ওপেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং বাংলাদেশের বিষয়টা ভারতের প্রধানমন্ত্রীর উপরে ছেড়ে দিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রীকে বন্ধু আখ্যা দিয়ে। সেখান থেকে অনুমান করা যায় যে বাংলাদেশের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের পজিটিভ কোনো চিন্তা নেই। সেখান থেকে আশঙ্কা তৈরি হয় এবং বাংলাদেশের সাম্প্রতিক সময়ে যে মব কালচার, মব তৈরি হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, একের পর এক ধর্ষণ কাণ্ড, প্রতিদিন গণমাধ্যমে ধর্ষণের কোনো না কোনো খবর, একাধিক খবর থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো বেশি খবর থাকে। এখন তো ভিডিওর যুগ, ভিডিও চলে আসে প্রতিদিন। এরকম অবস্থায় বাংলাদেশের মানুষের নৈতিক স্খলন ঘটেছে এবং সেটা মব কালচার থেকেই তৈরি হয়েছে, এই অভিযোগও রয়েছে। এই অভিযোগের মধ্যে বরেণ্য সাংবাদিক বাংলাদেশের মতিউর রহমান চৌধুরী, মানব জমিন সম্পাদক, যাকে বেশ স্পষ্টভাষী হিসেবেই আমরা চিনি, সেই মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, তিনি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। বাংলা নিউজ 24 বলছে, মতিউর রহমান চৌধুরী বলেছেন, আমরা জানি যেখানে ন্যায় বিচার সেখানেই জয়, কিন্তু দেশে ন্যায় বিচার প্রায় অনুপস্থিত। আগে ছিল টেলিফোন জাস্টিস আর
এখন কাবু করছে মব জাস্টিস, মিডিয়া এর বাইরে নয়। আমরা প্রতিনিয়ত এক ধরনের নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে যাচ্ছি। সেলফ সেন্সরশিপ ঘিরে ধরেছে, আটকে দিচ্ছে মিডিয়ার স্বাভাবিক গতি। তাই মিডিয়া নীরব, মাঝে মধ্যে সরব হওয়ার চেষ্টা, কখনো কখনো উদ্দেশ্য খুঁজে গতিরোধ করা হচ্ছে, অর্থাৎ মিডিয়ার টুটি চেপে ধরা হচ্ছে, মিডিয়ার কণ্ঠ রোধ করা হচ্ছে। সেটা মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী স্পষ্টভাবে স্বীকার করেছেন। যদি কোনো দেশের মিডিয়ার মুখ বন্ধ করে রাখা হয়, যেটা আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগের উপরেও অভিযোগ ছিল, এই সরকার এসে সেই অভিযোগ থেকে জাতি মুক্তি পাবে এরকমটা প্রত্যাশা ছিল, কিন্তু এই সরকারের আমলে আরো বেশি ঘটছে বলে অভিযোগ রয়েছে। মিডিয়াতে মব জাস্টিস হচ্ছে, বিভিন্ন মিডিয়াতে গিয়ে সমন্বয়করা ধমক দিয়ে আসছে, থ্রেট দিচ্ছে, তাদের জন্য অনেকের চাকরি যাচ্ছে, এবং মিডিয়া এই নতুন ছাত্র সংগঠন এবং সমন্বয়কদের নিয়ে কোনো ধরনের কোনো নেগেটিভ নিউজ করতে ভয় পাচ্ছে, এই সরকারকে নিয়ে নেগেটিভ নিউজ করতে ভয় পাচ্ছে, এমন অভিযোগ সরাসরি এবার মতিউর রহমান চৌধুরী করলেন। এরকম পরিস্থিতিতে সব মিলিয়ে যে জলঘোলা পরিস্থিতি আমাদের দেশে বিরাজ করছে, সেই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার ফাঁড়া যদি আমাদের উপরে পড়ে, সেটা বাংলাদেশের জনগণের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে 14 জন কাজ করছেন কি? 14 জন উঠে পড়ে লেগেছেন শেখ হাসিনাকে কিভাবে ফেরানো যায় এবং বর্তমান সরকারকে কিভাবে উৎখাত করা যায়, সেরকম কর্মকাণ্ড ভেতরে ভেতরে চলছে। অনুসন্ধান কি সেরকমটাই বলছে? সেরকম রীতিমতো বিস্ফোরণ ঘটানো মন্তব্য করেছেন আল জাজিরার বেশ আলোচিত সমালোচিত সাংবাদিক জুলকারনাইন শায়ের। তিনি তার ফেসবুক পোস্টে সেরকম একটা আভাস দিয়েছেন এবং সেখানেই তিনি বলতে চেয়েছেন, এমনকি শেখ হাসিনার এজেন্টরা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরেও রয়েছে, উপদেষ্টা পরিষদেও রয়েছে। কি আসলে সত্য ঘটনা? শেখ হাসিনা ফিরছেন, এই আলোচনা অনেক দিন থেকেই যখন চলছে, তখন জুলকারনাইনের গত 4 দিন আগে করা এই পোস্টটা এখন 4 দিন পরে এসে অনেক বেশি আলোচিত হচ্ছে, যখন কিনা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে বিশ্ব গোয়েন্দা প্রধানদের রীতিমতো সম্মিলন ঘটেছে। তুলসী গ্যাবার্ড এসেছেন ইন্ডিয়াতে এবং তার সঙ্গে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া সহ 20টি দেশের গোয়েন্দা প্রধানরা ভারতে এসেছেন। সেখানে আন্তর্জাতিক গোয়েন্দা প্রধানদের একটা সম্মেলন হবে। তুলসী গ্যাবার্ড ভারতের অজিত দোভাল সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জয়শঙ্কর বিদেশমন্ত্রী, তাদের সঙ্গে বৈঠক করবেন এবং সেই বৈঠকে দক্ষিণ এশীয় আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে আলোচনা হবে, যেখানে পাকিস্তান এবং বাংলাদেশ ইস্যু প্রাধান্য পাবে। আর একটা বড় ব্যাপার, বাংলাদেশের সরকারকে নিয়ে আলোচনা হবে। এই আলোচনা যখন হচ্ছে, তখন বাংলাদেশ সরকারের 26শে মার্চকে নিয়ে উদাসীনতা চোখে পড়েছে। শেখ হাসিনাকে ফেরাতে 14 জনের একটা টিম কাজ করছে। সেটি সত্য, সেই ঘটনা যদি সত্য হয়, তাহলে শেখ হাসিনা ফেরার ব্যাপার নিয়ে যে আলোচনাটা চতুর্দিকে চলছে, এমনকি গতকালকের ভিডিওতেও আমরা বলেছিলাম, সেটি কি সত্য হতে চলেছে? আল জাজিরার আলোচিত সমালোচিত সাংবাদিক জুলকারনাইন শায়ের তার করা গত 4 দিন আগের একটা ফেসবুক পোস্ট এই সময়ে এসে 4 দিন পরে এসে বেশ আলোচনা তৈরি করেছে। সেখানেই তিনি বর্তমান উপদেষ্টা সরকারের ভেতরেও উপদেষ্টা পরিষদেও শেখ হাসিনার এজেন্ট রয়েছে এমনটা বলার চেষ্টা করেছেন। সেনাবাহিনীর মধ্যে শেখ হাসিনার এজেন্ট কাজ করছে, সেনাবাহিনীকে অস্থির করার চেষ্টা করছে, সেই কথা বলার চেষ্টা করেছেন। সচিব, আমলা, পুলিশ সব জায়গাতেই শেখ হাসিনার এজেন্টরা কাজ করছেন এমন কথাও বলার তিনি চেষ্টা করেছেন। সব থেকে ভয়াবহ কথা, বর্তমান সরকারের জন্য যেটা ভয়াবহ ব্যাপার, সেটা হচ্ছে জুলকারনাইন সাহেব তিনি বলার চেষ্টা করেছেন, বর্তমান উপদেষ্টা পরিষদে শেখ হাসিনার অনেকজনই রয়েছেন যারা
চেষ্টা করছেন শেখ হাসিনাকে কিভাবে ফেরানো যায়। জুলকারনাইন সাহেব যা লিখেছেন, চলুন একটু সেটার দিকে দৃষ্টি দেওয়া যাক। তিনি লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত কতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছে, তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সেই লক্ষ্যে কাজ করে চলেছে। এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরেও অস্থিরতা সৃষ্টি করছে। সরকারের বাইরে থাকে এই চক্রের কয়েকজন অনুঘটকের নাম আমি আগেও বেশ কয়েকবার উল্লেখ করেছি। যদি অনতিবিলম্বে এদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। এই চক্রের সদস্যরা প্রধান উপদেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছেন। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে ডক্টর ইউনূসও সম্ভবত তার পদটি ত্যাগ করবেন, আর সেই সুযোগে তার পদটি বাগিয়ে নিতে সচেষ্ট রয়েছে এই চক্র। সেই লক্ষ্যে তাদের পছন্দের একজনকে কিছুদিন আগেই ক্যাবিনেটে নেওয়া হয়েছে। উপদেষ্টা সচিব, গুরুত্বপূর্ণ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা সব মিলিয়ে এদের মূল ইনসাইডারের সংখ্যা 9 জন, আর ভাইটাল আউটসাইডার অ্যাক্টর রয়েছেন 5 জন। এছাড়াও আরো বেশ কয়েকজন রয়েছে। ইনসাইডার হিসেবে 9 জনকে বলেছেন, আউটসাইডার হিসেবে 5 জনকে, অর্থাৎ সরকারের বাইরে আছে এরকম 5 জনকে ইন্ডিকেট করা হয়েছে। মোট 14 জনের একটা টিম। তারা ফাইলপত্র ঘেটে কিভাবে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনা যায়, কিভাবে এই সরকারকে ফেলে দেওয়া যায়, এই সরকার ডক্টর ইউনূসকে সরিয়ে দিয়ে সেই পদটা বাগিয়ে নেওয়া যায় এবং সেই সুযোগে শেখ হাসিনার পক্ষে নির্বাচনী কার্যক্রম তৈরি করে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবার বিজয়ী করা যায়, শেখ হাসিনাকে বীরের বেশে বাংলাদেশে আনা যায়, সেই চেষ্টা করছে। জুলকারনাইন সাহেব এই তথ্য জানেন, অথচ বাংলাদেশের বর্তমান উপদেষ্টা সরকার কি এই তথ্য জানে না? কিছুদিন আগে জুলকারনাইন সাহেবের একটা পোস্টকে কেন্দ্র করে সেই ব্যাপারে সরকারকে পদক্ষেপ নিতে দেখা গেল, অথচ এই ব্যাপারে সরকার কি কিছুই জানে না? সেইটা একটা বড় প্রশ্ন। তাহলে কি যে আলোচনাটা ভারতের প্রথম সারির গণমাধ্যমগুলো উস্কে দিয়েছে, প্রথম সারির গণমাধ্যমগুলো প্রতিনিয়ত বলছে শেখ হাসিনা বীরের বেশে ফিরছেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই ফিরছেন, সেই আলোচনাটা সত্য হতে চলেছে? এই আলোচনা যখন করছি তখন ভারতে আন্তর্জাতিক গোয়েন্দা প্রধানদের সম্মিলন হচ্ছে। তুলসী গ্যাবার্ড ভারতে আসবেন একথা আমরা আগেই জানিয়েছিলাম, অবশেষে তিনি এসেছেন। থাইল্যান্ড সফর শেষে ভারতে এসেছেন। তুলসী গ্যাবার্ডের সঙ্গে কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ 20টি দেশের গোয়েন্দা প্রধানরা এসেছেন। সেখানে একটা সম্মেলন হবে। এরপরে তুলসী গ্যাবার্ড ভারতীয় বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে মিটিং করবেন। সেখানে বাংলাদেশ এবং পাকিস্তান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বাংলাদেশ সরকার নিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে ভাবনা, সেই ভাবনার একটা কপিও তুলসী গ্যাবার্ড ভারত সরকারের কাছে পৌঁছে দেবেন। নরেন্দ্র মোদীর সঙ্গে যদি তুলসী গ্যাবার্ডের আলোচনাতে বাংলাদেশ প্রসঙ্গ স্থান পায় তাহলে সেটি কোন পর্যায়ে যাবে সেটাও চারিদিকে আলোচনা হচ্ছে। বাংলাদেশ ব্যাপারে যুক্তরাষ্ট্র কি ভাবছে এবং তুলসী গ্যাবার্ডের এই সফর শেষে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা মোটামুটি স্পষ্ট হবে। আগামীকালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তুলসী গ্যাবার্ডের বৈঠক, যেখানে নরেন্দ্র মোদী ছাড়াও অজিত দোভাল থাকবেন, বিদেশমন্ত্রী জয়শঙ্কর থাকবেন, বিজেপির নেতা অমিত শাহ থাকবেন, এরকম গুরুত্বপূর্ণ কয়েকজন থাকবেন। সেই বৈঠকে বাংলাদেশ সম্পর্কে আলোচনা হবে বলে ভারতীয় গণমাধ্যমগুলো খবর দিচ্ছে। যদি বাংলাদেশ সম্পর্কে নতুন কোনো তথ্য আসে, বাংলাদেশের ব্যাপারে হস্তক্ষেপ করতে যদি আমেরিকা এবং ভারত চায়, তাহলে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাবে সেটা একটা মুখ্য আলোচনার ব্যাপার। এই আলোচনা যখন করছি তখন বাংলাদেশ সরকারকে নিয়ে আবার নতুন আর একটা সমালোচনা শুরু হয়েছে। চারিদিকে ধর্ষণ কাণ্ড যখন চলছেই, যেটি ঠেকানো যাচ্ছে না, আসিয়ার মর্মান্তিক মৃত্যু আমরা দেখেছি, ঠিক সেই সময়ে সরকারের পক্ষ থেকে একটা খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
26 মার্চ মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসে চিরাচরিত যে কুচকাওয়াজ অনুষ্ঠান হয় সেই কুচকাওয়াজ নাকি এবার হবে না। কুচকাওয়াজ করার মানসিকতাই সরকার নেই, এরকম কথা শোনা যাচ্ছে। 26 মার্চে মহান স্বাধীনতা দিবসে ঐতিহ্যবাহী এই কুচকাওয়াজ না করার পেছনে কি কারণ থাকতে পারে সেটি নিয়েও আলোচনা চলছে। তাহলে কি বাংলাদেশে পাকিস্তান পন্থা জেকে বসতে চলেছে? এই আলোচনা সর্বত্র যখন হচ্ছে তখন বাংলাদেশের জন্য বোধহয় একটা বড় খারাপ খবরই যে মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসে কুচকাওয়াজ হবে না। সরকার তাহলে কোন পথে হাঁটছে? সরকার প্রধান ডক্টর ইউনূস যে রিসেট বাটনের কথা বলেছিলেন, ইতিহাস মুছে দেওয়ার কথা বলেছিলেন, সেই রিসেট বাটন কি কাজ করতে শুরু করেছে?